রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। একটা পক্ষ গোপনে উপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। আমার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে, আমার ধানের শীষের স্লোগান দিয়ে স্বপ্নগলিতে সিল মারবে। হাদির ভাষায় বলতে হয়, আল্লামা সাইদি নিজামী মুজাহিদের বাংলাদেশকে কোন চাঁদাবাজ দখলদারির হাতে তুলে দিব না। এদের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, এদের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। আগামী বাংলাদেশে রাষ্ট্রনেতা বা প্রধানমন্ত্রী হিসেবে দুইটা নাম ঘুরে ফিরে আসতেছে, আমরা সবাই জানি, তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমান। এই আলোচনা আমরা ইচ্ছাকৃতভাবে দল জোট স্লোগান সব বাদ দিচ্ছি। আমরা একটা সোজা প্রশ্ন করব, রাষ্ট্র চালানোর জন্য কে বেশি যোগ্য? ইন্টারেস্টিং বিষয় হলো দুইজনেই এই প্রথম সংসদে যেতেছেন। কেউই আগে এমপি ছিলেন না, কেউই মন্ত্রী ছিলেন না, কেউই সরাসরি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেনি। তাই এখানে কেউ বলতে পারবে না আমি আগেও রাষ্ট্র চালাইছি। এই জায়গা থেকে অনেকে কইতে পারে যে তারেক রহমান রাষ্ট্র কিভাবে চলে সেটা বেশি বোঝেন, কারণ কথিত আছে বিএনপি আমলে তিনি হাওয়া ভবন থেকে ছায়া সরকার চালাইতেন। নির্বাচনের 72 ঘন্টা আগে বিএনপির কপাল খারাপ। বিএনপির সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি ঘটছে? বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে, জামাত নিশ্চিত বিজয়ের দিকে। হ্যাঁ, এতদিন বিএনপির ভোট যা ছিল, যে অবস্থা ছিল, শেষ 72 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পুরো হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। আহা, কি অবস্থা বিএনপি! এই নেগেটিভিটি থেকে আমাদের বাইরে আসতে হবে। এই দেশটা আমাদের, দেশটা আমার, আপনার, সবার। আমরা কোনো নেগেটিভ চিন্তা করব? আমরা সবাই ভোট সেন্টারে যাব, ভোট দিব। আমি আমার যে প্রার্থীকে ভালোবাসি, যে প্রার্থীকে যোগ্য মনে করি, তাকে ভোট দেব। এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন আসছেন বা যারা প্রথম দেখছেন আমাকে, আপনারা দয়া করে হ্যাঁতে ভোট দিন। হ্যাঁতে ভোট দিলে আমাদের দেশটা বাঁচবে। তারপর আপনার নিজস্ব যে মানে পছন্দের তালিকায় যে প্রার্থী আছে তাকে ভোট দিবেন। আপনাদের ভোটেই সিদ্ধান্ত হবে নতুন বাংলাদেশের। এই জন্য বারবারই বলি, হ্যাঁ ভোটে সিল মারতে ভুল করবেন না। নির্বাচনের আগে বিভিন্ন ভুয়া সংস্থা বিভিন্ন ভুয়া জরিপ করে, কেন করে জানেন? সব ধান্দাবাজ। তারা করে কি, তারা এই একটা দলের কৃত্রিম জনপ্রিয়তা তৈরি করার জন্য এই কাজগুলো করে। মানুষকে বুঝায় যে দেখো এই দল কিন্তু ক্ষমতা এসে যাইব, সুতরাং তোমাদের ভোট তো পাশে লাভ নেই। তোমরা এর আগেও বহু দেখেছি, প্রথম আলোকে দেখেছি, তারপরে আরো কিছু কিছু দেখেছি। তারপর আপনি এটাকে ইউটিউবে ভিডিও আকারে বললেন এবং সেটা রেফারেন্স দিয়ে কালের কণ্ঠ সহ বসুন্ধরা মিডিয়া সহ সবাই ঢালাভাবে প্রচার করতে লাগলো যে বিএনপি ক্ষমতা এসে যাচ্ছে। মানে নির্বাচনের আগেই আপনারা নির্বাচন করে ফেললেন, ফলাফল দিয়ে ফেললেন। এই হচ্ছে আমাদের এইসব সিনিয়র সাংবাদিকদের অবস্থা। এইটাকে বলে ঠেলার নাম আব্বা জান। নির্বাচন কমিশন এখন ঘোষণা করেছেন যারা পর্যবেক্ষক সাংবাদিক তারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। এই ঠেলাটা সবসময় তাদের পিছনে ঠেলতে হবে। এই গর্দবগুলা 2 দিন পর পর একটা কথা বলে, এরপরে এই কথাটা উড্র করে। এই বয়স্ক মানুষগুলা লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। 2 দিন পর পর একটা কিছু বলবে, আবার যখন ঠেলা দেওয়া হয় সেই কথাটা থেকে তারা ফেরত আসে। এরকম নির্লজ্জ লোকদের আমরা বারবার নির্বাচন কমিশনে দায়িত্ব দিচ্ছি। কেন জানি আমাদের দুর্ভাগ্য, এই বুইরাগুলা সবসময় ভুল করে, আর ভুলের পরে আবার ভুল শুধরা জনগণের কাছে। এটা এক ধরনের ক্ষমা চাওয়া জনগণের কাছে। এই নির্বাচন কমিশনাররা আজকে ক্ষমা চাইলো যে আমরা ভুল করেছিলাম, কিন্তু 12 তারিখে কোনো ভুল করলে জনগণ কিন্তু আপনাদের কোনো কিছু গায়ে রাখবে না, উলঙ্গ করে ফেলবে জনগণ। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। নির্বাচনের আগে বিভিন্ন ভুয়া সংস্থা বিভিন্ন ভুয়া জরিপ করে, কেন করে জানেন? সব ধান্দাবাজ। তারা করে কি, তারা এই একটা দলের কৃত্রিম জনপ্রিয়তা তৈরি করার জন্য এই কাজগুলো করে। মানুষকে বুঝায় যে দেখো এই দল কিন্তু ক্ষমতা এসে যাইব, সুতরাং তোমাদের ভোট তো পাশে লাভ নেই। তোমরা এর আগেও বহু দেখেছি, প্রথম আলোকে দেখেছি, তারপরে আরো কিছু কিছু দেখেছি। তারা জরিপ করতেছে বিএনপি 60% জনগণ চায়, বিএনপিকে 70% চায়। অথচ অন্যান্য অনেক জরিপগুলো, যেমন ব্রাকের, IRI এর, তারপর ন্যারেটিভের, এইসব জরিপগুলো দেখিয়েছে যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাহলে বাবা এই জরিপগুলো দেখাচ্ছে যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর তোমরা দেখাচ্ছ যে জামাতের কোনো জনপ্রিয়তাই নেই। তার মানে কি? তার মানে কোনটা সঠিক? তোমরা সঠিক নাকি ওরা সঠিক, তাই না? তো এই সব জরিপ তো চলছেই। এখন নির্বাচনের 2 দিন আগে নতুন এক জরিপ নিয়ে হাজির হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। উৎস কি? তিনি বলতেছেন সরকারি সংস্থা জরিপ করছে। আচ্ছা, সরকার হচ্ছে নিরপেক্ষ, হ্যাঁ। এখন এই সরকারি সংস্থা যদি জরিপ করে থাকে, তাহলে সেই জরিপ কোন উদ্দেশ্যে করলো এবং যে উদ্দেশ্যেই করুক সেই জরিপ আপনার কাছে গেল কিভাবে? প্রশ্ন আসে না? আসে তো। সরকার থাকবে নিরপেক্ষ এবং সরকারি কোনো সংস্থা যদি জরিপ করে থাকে তাহলে কোনো কারণে করলেও থাকবে গোপনীয়। সেই সরকারি সংস্থা জরিপ করে এটা আপনার কাছে তুলে দিল, এটা আপনি নির্বাচনের 2 দিন আগে ইউটিউবে আপলোড করলেন আপনার ভিডিও, এবং আপনার ইউটিউবে রেফারেন্স দিয়ে বড় বড় সংবাদপত্রগুলো ব্যাপক হারে প্রচার করতে লাগলো যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। আবার বললেন যে একটি সংবাদপত্র তাদের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে
আরেকটা জরিপ করেছে। আচ্ছা, সংবাদপত্র তো সংবাদ দেয়, তাই না? সংবাদপত্র জরিপ করার পর প্রাপ্ত ফলাফলগুলো তাদের পত্রিকায় ছাপায়। এখন এটা এমন কোন সংবাদপত্র যারা পকেটে টাকা খরচ করে জরিপ করলো, জরিপ করতে খরচ আছে না, জরিপ কিন্তু ব্যয়বহুল, সেই পকেটে টাকা খরচ করে সেই সংবাদপত্র জরিপ করলো, জরিপ করার পরে প্রাপ্ত রেজাল্ট আসার পরে সেই রেজাল্ট পত্রিকায় প্রকাশ না করে তা ওই আপনার কাছে দিল যে মাসুদ কামাল ভাই এই রেজাল্ট। অবাক কাণ্ড, মানে খুব অবাক হলাম এইসব বিষয়। যাই হোক, তো মাসুদ কামাল যে সরকারি সংস্থা থেকে এই গোপন তথ্য পাইছে সেটার ব্যাপারে বলেছে যে 298টা আসন নির্বাচন হবে, 2টা আসনে হবে না। তো এখানে বিএনপি জিততে পারে 150টা, জামাত জিততে পারে 70টা, স্বতন্ত্র প্রার্থীরা জিততে পারে 55টি, জাতীয় পার্টি পেতে পারে 10 থেকে 12টি, ইসলামী আন্দোলন 7 থেকে 8টা। বলতেছে যে জাতীয় পার্টি নাকি 10 থেকে 12টা আসন পাবে, এটা আমার মনে হয় না। ইসলামী আন্দোলন 7 থেকে 8টা, এটাও মনে হয় না। স্বতন্ত্র নাকি 55টি, দেখা যাক। তো এখন তিনি এই তথ্য কোথায় পেলেন আমি জানি না। তো উনি বলেছেন যে হিসাবে স্বতন্ত্র প্রার্থীদের সাফল্য একটা বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থানের কারণেই স্বতন্ত্রদের আসন সংখ্যা তুলনামূলক বেশি দেখানো হয়েছে। আবার তিনি এও বলেছেন যে বিএনপি নাকি একদম পাক্কা 88টি আসন পাবেই, আর জামাত নাকি একদম পাক্কা 51টি আসন পাবেই। আবার দেখেন এখানে কি লিখেছে, স্বতন্ত্র প্রার্থীরা নাকি একদম পাক্কা 100টা আসন পাবেই, ওদিকে আবার এর আগে বলছে 55, এখন আবার বলছে 100। এনসিপি 2টা, এনসিপি নাকি 2টা। যাই হোক, জাতীয় পার্টি 4টা, এনসিপি 2টা, জাতীয় পার্টি 4টা, অন্যান্যরা 4টা। এই হিসাবে মানে এগুলো সব বাদ দিলে বাকি থাকে 132টা আসন, যেখানে কঠিন লড়াই হবে। এখন এই মাসুদ কামাল বলতেছেন যে যদি 132-এর অর্ধেকও বিএনপি পায়, মানে 62টা, তাহলে এই 62-র সঙ্গে ওই আগের যে 132টা আসন, তাহলে এটা যোগ করলে তাহলে বিএনপি সহজেই ক্ষমতায় যায়। তাহলে বিএনপির মোট সিট সংখ্যা দ্বারা 150, আর জামাতকে জিততে হলে ওই 132টার মধ্যে 99টা আসন জিততে হবে, যেটা জামাতের জন্য অনেক কষ্টসাধ্য। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। দর্শক, এই সব জরিপ টরিপ কোনো কাজে লাগে না। প্রচুর মানুষ আছে যারা মুখে বলে এক, করে আরেক। আবার অনেক ভোটার আছে যারা কোনো সিদ্ধান্তই নেন নাই যে তারা কোন মার্কায় ভোট দিবেন। এবং প্রচুর তরুণ ভোটার আছে যারা কিন্তু আগের মতো আমার বাবা ধানের শীষ করতো, আমার বাবা দাঁড়িপাল্লা করতো, আমরা ওই দাঁড়িপাল্লায় দেবো, ধানের শীষ দেবো না, এগুলো আর নাই। তরুণরা নিজেরা বুঝতে শিখছে, তারা খুবই সচেতন, তারা সামাজিক মাধ্যম দেখে। সুতরাং এই সব জরিপ যে বিশেষ উদ্দেশ্যে করা হয় এটা বোঝাই যায়। আবার ওই আমাদের ওই ইনকেলাব পত্রিকাও থেমে নেই, যদিও ইনকেলাব পত্রিকা তারা কতটুকু পত্রিকা আর কতটুকু অ্যাক্টিভিস্ট এই নিয়ে আমার সন্দেহ আছে, তাই না? তারা সাংবাদিকতা করে বলে আমার মনে হয় না। এই ডেইলি ইনকেলাব এটা অনেকদিন থেকে অ্যাক্টিভিজম করে। তো এরা লিখেছে, এরা একটা জরিপ করেছে যে এদের জরিপের ফলাফল হচ্ছে আরো কৌতূহলদীপ্তক। তারা 300টি আসনের মধ্যে 53টি সংসদীয় আসন এবং 8টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 27শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 11 দিন টানা এই জরিপ করেছে। তো এই ভোটারদের মধ্যে 61% বলছে বিএনপি বিজয়ী হবে, আর 29% বলছেন জামাত বিজয়ী হবে, এবং গণভোটে 80% হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। তো এই হচ্ছে এই ইনকিলাবের জরিপ। এবং নির্বাচনের ঠিক 2 দিন আগে এই ধরনের জরিপগুলো করা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। জরিপ করতেন 1 মাস আগে করতেন, বা 20 দিন আগে করতেন, 15 দিন আগে করতেন, নির্বাচনের ঠিক 2 দিন আগে এই যে এই ধরনের ইনকিলাবের হঠাৎ করা জরিপ এলো, এই জরিপের পেছনে কারা, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখুন, ন্যারেটিভ যে জরিপটা করেছে, ন্যারেটিভ কিন্তু জামাতের অর্গানাইজেশন, হ্যাঁ, পরোক্ষভাবে সেই ন্যারেটিভও কিন্তু জরিপে দেখিয়েছে যে বিএনপি জামাতের চেয়ে একটু বেশি এগিয়ে আছে। অথচ ন্যারেটিভ কিন্তু সেগুলো দেখাতে পারতো, ভুয়া জরিপ করে জামাত অনেক এগিয়ে আছে, দেখায় নাই কিন্তু। কিন্তু এই কিছু জরিপ আছে, প্রথম আলো সহ অন্যান্য জরিপ সহ, ইনকিলাব সহ, আরেকটা আছে প্রতিদিনের বাংলাদেশ, হ্যাঁ, এগুলা ভুয়া জরিপ করে। প্রতিদিনের বাংলাদেশের যে মালিক রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের আন্ডার রফিক, সে একদম আওয়ামী লীগের আমলে সে ছিল ভূমিদস্যু, এবং বেনজিরের সঙ্গে, পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে তার অনেক ব্যবসা বাণিজ্য ছিল। তো এই সব লোকগুলো এই সব জরিপ করে যাতে বিএনপি ক্ষমতা এলে তারা কিছু সুবিধা পায়। হয়তো ইনকিলাব এরকম, হয়তো মাসুদ কামাল তিনিও চিন্তা করেছেন যে একটা কথা প্রচার করে দেই নির্বাচনের 2 দিন আগে। তা না হলে সরকারি সংস্থাটা জরিপ করলো, কেন জরিপ করলো আমি জানি না, সরকার টাকা খরচ করে, আবার সেই জরিপের ফলাফল গেল আপনার কাছে আর কারো কাছে গেল না। আবার একটি জাতীয় পত্রিকা নিজেদের স্থানীয় সাংবাদিকদেরকে পকেটে টাকা খরচ করে একটা জরিপ করালো, সেই রিপোর্টও গেল আপনার কাছে। তারপর আপনি এটাকে ইউটিউবে ভিডিও আকারে বললেন, এবং সেটা রেফারেন্স দিয়ে কালের কণ্ঠ সহ, বসুন্ধরা মিডিয়া সহ সবাই ঢালাভাবে প্রচার করতে লাগলো যে বিএনপি ক্ষমতায় এসে যাচ্ছে। মানে নির্বাচনের আগেই আপনারা নির্বাচন করে ফেললেন, ফলাফল দিয়ে ফেললেন। এই হচ্ছে আমাদের এইসব সিনিয়র সাংবাদিকদের অবস্থা। যে খেলা দেখবার জন্য আপনারা এতদিন যাবত ওয়েট করতেছি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এই খেলাটা হচ্ছে, তাই না?
তো এখন মানুষ কি ভাবতেছে? মানুষ কিন্তু এখন সবাই যারা যে দল করে ওইটা বাদ দিলে, যে আমি জামাত করি আমি জামাতকে ভোট দেবো, আপনি বিএনপি করেন আপনি বিএনপিকে ভোট দেবেন, কিন্তু কিছু নিউট্রাল মানুষ কিন্তু বন্ধুরা আছে, তারা এখন অ্যানালাইসিস করতেছে, বিভিন্ন রকম কন্টেন্ট দেখতেছে, পত্রপত্রিকা পড়তেছে, বুঝতে চেষ্টা করতেছে কাকে ভোট দিলে ভালো হবে। তো আমার হঠাৎ করে না একটা কন্টেন্ট চোখে পড়লো, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য যে বাংলাদেশে কিন্তু এটা পরিষ্কার যে 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 দল সাপোর্ট করে তাকেই তার দলকেই ভোট দিতে বলে, কিন্তু কিছু কিছু এখনো অ্যানালিস্ট আছে বা কিছু কিছু এখনো জার্নালিস্ট আছে যারা অনেক সময় যেগুলো দলকে সাপোর্ট করলেও সত্য কথাটা বলে ফেলে। তেমন একটা ভিডিও যদি পুরনো আমি আপনাদেরকে দেখাতে চাই। বলতেছি আমি কিন্তু জামায়াতে ইসলামীকে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি, বাংলাদেশের একটা সাধারণ মানুষের নাগরিক। আমি আপনাকে বলতেছি আসলে আসলে আমার এই বই পুস্তকগুলি পড়া আছে, মানে এটা যারা গোলাম আজম যে বই পুস্তকগুলি লিখছেন মাওলানা মৌলুদ, আপনি ঠিকই বলছেন, আমি অনুবাদে পড়ছি, আমি উর্দু পড়তে পারি না, কিন্তু আমি কিন্তু জামায়াতে ইসলামীকে দেখি নাই গত 15-20-25 বছর ধরে, বা জামায়াতের গঠনতন্ত্রের কথা বলছেন যে এটা থেকে আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চালা চাইতেছেন, বরং ওনারা ওনাদের প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে ফান্ডামেন্টাল, মানে দুর্নীতি করা যাবে না, হিংসা করা যাবে না, যেগুলি মিথ্যা কথা না বলা, এগুলির ব্যাপারে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং এই কথা কিন্তু সত্য যে জনাব মতিউর রহমান নিজামী, জনাব আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয় সম্পর্কে যে দুর্নীতির কথা শোনা যায় না, তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে সবচেয়ে ভালো চলছে। আমি ইসলামী ব্যাংকে উদাহরণ দিতে পারি। আসলে আমি কেন দেখাইলাম এটা, যে এই খালিদ মহিউদ্দিন সাহেব কিন্তু জামাতকে খুব একটা পছন্দ করে না, কিন্তু দেখেন ওনার নিজের অজান্তে এই কথাগুলো বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু মানুষকে এফেক্ট করে, সাধারণ মানুষকে, যারা নিউট্রাল ভোটার, যারা এখনো কোনো দলকেই ওইভাবে সাপোর্ট করে না, বিএনপি না আওয়ামী লীগ না জামাত, ওরা বসে আছে, ওরা অ্যানালাইসিস করতেছে কাকে দিলে দেশের মঙ্গল হবে, যারা শুধু দেশকেই ভালোবাসে সেই সমস্ত ভোটারের জন্য এই ভিডিওটা বেশ কাজে দিবে আমার মনে হয়। কিন্তু তার চেয়ে বড় বেশি কাজে দিবে এমন ইনফ্লুয়েন্সার ভিডিও আমি জীবনেও দেখিনি। আমার একজন পাঠাইছে ভাই বাংলাদেশ থেকে, বলে যে আরে মিয়া ঘুরতে হলে ভিডিওটা দেখেন মিয়া, কি ফিল্ম বানান, কি শুটিং করেন দেখেন, শুটিং করে বলে ড্রোন দিয়ে কি কি শর্ট নিছে। আমি বললাম কোথায়, বলে আগে দেখেন। তারপর দেখলাম ভাই নীলফামারীতে জামাতের মহিলা দলের একটা মিছিল। আমি আমার জীবনে এত বড় মিছিল দেখি নাই, মহিলাদের বিশেষ করে, পুরুষদের দেখছি কিনা খুঁজতে হবে, মহিলাদের এত বড় মিছিল আমি আমার জীবন দশায় দেখি নাই, আপনারাও বোধহয় অনেকেই দেখেন নাই। এবং আমার বিশ্বাস এই এত বড় মিছিল, এই 40 থেকে 50,000 মহিলা হবে, লেখা হিসাব করা, মাইলকে পর মাইল হাঁটতেছে, এটাই প্রথম, আমার মনে এটাই শেষ। অন্য কোনো দলের এই হাঁটুম নাই যে এতগুলো মহিলাকে আইনা রাস্তায় নামাইয়া 2-3-4 মাইল হাঁটাইবো এবং দলের পক্ষে স্লোগান দিবে। আমি শিওর অভাবনীয় এক দৃশ্য, যেটা দেখলে মনে হয় আর ঠেকায়া রাখতে পারলেন না, জামাত সব খাইয়া ফেলবো। দেখুন ভিডিওটা। দেখেন কত মানুষ, অবস্থা দেখছেন? অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশে এতগুলো মহিলাকে নিয়ে, এতগুলো মা বোনকে নিয়ে, এই প্রখর রৌদ্রে, বাংলাদেশে কিন্তু এখন শীত নাই, মোটামুটি গরম পড়ে গেছে, এই প্রখর রৌদ্রে মাইলকে মাইলের এই যে মিছিল দাঁড়িপাল্লার ফলে এ কি বার্তা দেয়? এটা কি এই বার্তা দেয় না যে এইবার দাঁড়িপাল্লা সব খায়া ফেলবে? আসলে বন্ধুরা, আপনারা যারা অনেকে দুশ্চিন্তায় আছেন, অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই টিভি দেখলে তো মনে হয় বিএনপি ক্ষমতা দখল করে ফেলাইছে, বা তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেছে। বলতে দেন না ভাই, কে প্রাইম মিনিস্টার হবে আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। মানুষের মনের যে জোয়ার, মানুষের ভোট দেওয়ার যে জোয়ার, এটা ঘটবে ভোটের দিন। জামাত ইসলাম তো বলে না যে আমরা ক্ষমতায় চলে গেছি। জামাত ইসলাম বারবারই বলে ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় যাই, তারা যদি রাখছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ বলছেন কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হইও না। তো বন্ধুরা, আসলে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এখন মাত্র আছে 3 দিন। অনেকেই বলতেছেন যে এই 3 দিনের মধ্যে ইলেকশন নাও হইতে পারে, ইলেকশন পোস্টপোন হইতে পারে। তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এই ইলেকশন পোস্টপোন হওয়ার কোনো রকম সুযোগ নাই। ইলেকশন এটা হবে, এবং ইলেকশনে কোনো রকম তাল ভাঙা যদি কেউ করে, কোনো রকম যে দলই করুক, যদি ভোট কারচুপি করতে চায়, এবার কেউ রেহাই পাবে না। তার কারণ ইউনূস সাহেবের একটা দৃঢ় প্রতিজ্ঞা, উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন দিয়ে যাবেন। অলরেডি আপনারা দেখছেন আর্মি নেমে গেছে, ইনশাআল্লাহ তারা তাদের কাজ করবেন, এবং তারা তাদের কাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরপাকড় হচ্ছে, কাদের ধরপাকড় করছে, কারা সন্ত্রাসী, তাদের কাছে লিস্ট আছে। তো মনে হয় না যে বাংলাদেশে ইলেকশন হবে না বলে কিছু মানুষ
যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন, তাদের কন্টেন্টে যাই দেখবেন নির্বাচন কি হবে, এই একই প্রশ্ন আজকে কয়েক মাস যাবত করতেছে, নির্বাচন কি হবে। এই সমস্ত কথাবার্তা শুনলে আমার সেই গল্পটা মনে পড়ে যায়। ওই যে গ্রামের ছেলেরা বলছিল তোর পোলা তো স্কুলে যায় কিন্তু পাশ করতে পারবো না, পাশ করার পরে বলে চাকরি পাইবো না, চাকরি পাওয়ার পরে বলে বেতন পাইবো না। মানে আমাদের দেশের এই যে ইলেকশনটা নিয়ে একটা মহল এমনভাবে প্রচার প্রচারণা করতেছে যে ইলেকশনের দিন আইসা গেলে, ইলেকশন হয়ে গেলেও বলবে যে রিজাল্ট আইসা নিক, রিজাল্ট আইসা গেলে ক্ষমতা নিয়ে নিক, ক্ষমতা নেওয়ার পর আচ্ছা দেখেন না আর কয়দিন দেখেন, এরপরেই দেখেন কি অবস্থা হয়, বেশি দিন টিকতে পারবে না। এই নেগেটিভিটি থেকে আমাদের বাইরে আসতে হবে। এই দেশটা আমাদের, দেশটা আমার, আপনার সবার। আমরা কোনো নেগেটিভ চিন্তা করবো, আমরা সবাই ভোট সেন্টারে যাব, ভোট দিব। আমি আমার যে প্রার্থীকে ভালোবাসি, যে প্রার্থীকে যোগ্য মনে করি তাকে ভোট দিব। আমার এখানে যারা আছেন তারা সবাই তো জামাতে ভোট দেবেন, কিন্তু যারা আমার মানে ভক্তরা, যারা নতুন আসছেন তারা যে যে দল করেন সেই দলকে ভোট দেবেন। এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন আসছেন বা যারা প্রথম দেখছেন আমাকে, আপনারা দয়া করে হাতে ভোট দিন। হাতে ভোট দিলে আমাদের দেশটা বাঁচবে। তারপর আপনার নিজস্ব যে মানে পছন্দের তালিকায় যে প্রার্থী আছে তাকে ভোট দিবেন। আপনাদের ভোটেই সিদ্ধান্ত হবে নতুন বাংলাদেশের। এই জন্য বারবারই বলি, হ্যাঁ ভোটে সিল মারতে ভুল করবেন না। নির্বাচনের 72 ঘন্টা আগে বিএনপির কপাল খারাপ। বিএনপির সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি ঘটছে? বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে, জামাত নিশ্চিত বিজয়ের দিকে। হ্যাঁ, এতদিন বিএনপির ভোট যা ছিল, যে অবস্থা ছিল, শেষ 72 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পুরো হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। আহা, কি অবস্থা বিএনপির! আপনি যদি দেখেন, এখনো কিছু আনডিসাইডেড ভোটার আছে। মানে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা প্রায় শেষ। আমি যখন রেকর্ড করছি, আমি হিসাব করে দেখলাম আমার এই বক্তব্য দেওয়ার সময় 72 ঘন্টা বাকি আছে নির্বাচনের। সেই হিসাবে বিএনপির জন্য দুঃসংবাদ। শেষ মুহূর্তে এসে বিএনপির এতদিনের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হলো। জামাত যে সত্যের পক্ষে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে। আবার আমি দেখাবো একে একে কি ঘটেছে। শেষ মুহূর্তে এসে প্রমাণিত হচ্ছে নাটকীয় ভাবে বিএনপি সন্ত্রাস, বিএনপি অস্ত্রবাজ, বিএনপি চাঁদাবাজ। বিএনপির কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তার হচ্ছে অস্ত্র সহ, মাদক সহ। বিএনপির চুরি ধরা পড়ছে, জামাত শিবির ক্লিন সার্টিফিকেট পাচ্ছে। তারেক রহমান হাবিজাবি বলছেন মাথা খারাপ, ভুলভাল বলছেন শেষ 72 ঘন্টায়ও মাথা ঠিক নাই। আর জামাত শিবির শেষের দিকে আরো চমক দেখাচ্ছে। দেখেন, বিজয়ের কিছু আলামত আছে, পরাজিতদের কিছু আলামত আছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দেখাবো এখন 8 মিনিটের আলোচনায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে জামাত বিজয়ী হতে যাচ্ছে এবং তার আলামত কি। আলামতে বিজয় শেষ 72 ঘন্টায়। কিভাবে বিএনপি পরাজিত হতে যাচ্ছে, তার আলামত কি। যারা বিজয়ী হয় তাদের শরীরে একটা ভাব থাকে, স্মার্টনেস থাকে, তাদের কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে বিজয়ের ভাব ফুটে ওঠে। আর যারা পরাজিত হবে তাদের সবকিছুতে পরাজয়ের ভাব স্পষ্ট হয়। দেখেন, 72 ঘন্টা আগে তারেক রহমান বলছে নির্বাচনী ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, যারা হারু পার্টি তারাই ষড়যন্ত্র তত্ত্ব দেয়, আর যারা বিজয়ী পার্টি তারা ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়। যেমন নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রে। জামাত এই ষড়যন্ত্রের মাটি চাপা দিয়ে বিজয় ঘরে নিয়ে ফিরেছে মাত্র 15 ঘন্টায়। আর তারেক রহমান ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। মজা না? বিজয়ীর আলামত আর পরাজয়ের আলামত বুঝছেন? একদল ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়, আরেক দল ষড়যন্ত্রের কথা বলে মুখ মলিন করে ঘরে যে ঘুমায়। বেচারার ঘুম হয় না তারেক জিয়ার। 72 ঘন্টার আগে জাস্ট ছবি অ্যানালাইসিস করেন, তারেককে দেখতে কেমন দেখে আর ডাক্তার শফিকুরকে দেখতে কেমন দেখে। তারেকের চেহারা নষ্ট হয়ে গেছে, মুখে হাসি নাই। এটা আত্মবিশ্বাসের বিষয়। দেখেন, ক্ষমতা বা অনুকূল পরিবেশে থাকলে চেহারার মধ্যেই বোঝাম। শেখ হাসিনা খালেদা জিয়া প্রায় সেম, অল্প একটু বড় খালেদা জিয়া। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যতদিন ক্ষমতায় ছিল ভাবটা কি, শরীরের মধ্যে একটা গ্লেজ ছিল। আর খালেদা জিয়া কঠিন চিন্তায়, ছেলে হারানো, আর এক ছেলে লন্ডন, ছেলে কথা শুনে নাই, পড়াশোনা হয় নাই, মন খারাপ, দল কথা শুনে না, দল ধইঞ্চা, দলের সব দালাল, মির্জা আব্বাস দালাল, আন্দোলন বিক্রি করে দেয়, মার্চ ফর ডেমোক্রেসিতে আসে না। খালেদা জিয়ার সেই বিশ্ব সুন্দরী খালেদা জিয়ার চেহারা নষ্ট হয়ে গেছে। এর মানে পরিবেশ পরিস্থিতি মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে। ক্ষমতা মানুষকে চটপটে বানায়। এখন দেখেন, জামাত মনে হয় ক্ষমতা এসে গেছে, তার চেহারার মধ্যে ভাব। আর বিএনপির চেহারার মধ্যে হতাশা। তারেক রহমান মলিন মুখ, চেহারা কালো হয়ে গেছে। নাদুস নদুস ছেলেটা লন্ডন থেকে আসলো, স্বাস্থ্য ভেঙে পড়েছে, পারে না, এখন ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছে। তো দর্শক, এর মধ্যে দেখেন যে ঘটনাগুলো ঘটছে। দি ডিসেন্ট বাংলাদেশের অন্যতম একটা নির্ভরযোগ্য অনুসন্ধানী প্ল্যাটফর্ম। তারা ফ্যাক্ট চেক করে, বিভিন্ন ঘটনা নিয়ে অনুসন্ধান করে। তাদের কোনো ভুল এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি। দি ডিসেন্ট একদম পেশাদার একটা প্রতিষ্ঠান। তারা অনুসন্ধান করেছে জামাতের। দেখেন, এমনিতে ডিবি পুলিশ স্পষ্ট বলেছিল যে জামাতের আমিরের এক্সআইডি হ্যাকিং এর বা তার ডিভাইস হ্যাকিং এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আবার ওই জামিন টামিন করিয়েছে, ডিবি পুলিশ চাপাটাপা দিয়ে মামলাটা ধামা চাপা দিয়েছে। কিন্তু প্রমাণিত ওই সময় হয়ে গেছে। কিন্তু এবার দি ডিসেন্ট একদম ডিটেলস তথ্য প্রযুক্তি যদি বুঝে কেউ, দি ডিসেন্টের পুরনো রিপোর্ট আমি বুঝলাম। আমি আইসিটি বুঝি ভালো, আমি একসময় আইসিটি শিক্ষকতা করেছি।
ইন্টারমিডিয়েটে আইসিটি পড়িয়েছি আমি। তখনকার সময় ইন্টারমিডিয়েট কলেজগুলোতে, আমার কর্মজীবনের প্রথম দিকে ইন্টারমিডিয়েট কলেজগুলোতে আইসিটি আলাদা শিক্ষক ছিল না। কারণ আমরা যারা ইংরেজি টিচার ছিলাম, অন্য ডিপার্টমেন্ট আইসিটি বুঝে তাদেরকে ট্রেনিং দিয়ে আইসিটি করানোর দায়িত্ব। এটা আমি অল্প কিছুদিন কলেজে শিক্ষকতা করেছি, তখনকার অভিজ্ঞতার কথা বলেছি। তা আমি বুঝি ভালোভাবে, এর বাইরেও আমি ভালোভাবে বুঝি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ভালোভাবে বুঝি। রিসেন্টের যে ডিটেলস রিপোর্ট, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বা তার ডিভাইস হ্যাকের মাধ্যমে এক্স অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। যে রিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনের পর যদি কেউ এটা বিশ্বাস না করে, সে শুয়ারের বাচ্চা, সে অশিক্ষিত, সে মূর্খ। অশিক্ষিত মূর্খ সে না বুঝলে ভিন্ন কথা, কিন্তু কোনো শিক্ষিত যদি বিশ্বাস না করে, তাই সে শুয়ার। বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো, যারা আমির জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে, ওদেরকে পাল্টা ঝাড়ু দিয়ে পেটানো হতো এখন। সে যাই হোক, কিন্তু জাতির সামনে প্রমাণিত হয়েছে যে জামাতের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করেছিল। আমির জামাত নারীদের নিয়ে কোনো বেফাস কথা বলেননি, এবং এটা তো কমন সেন্সও বলে, এটা বলতে পারে না। মজা না? তো এখানে বিএনপি ধরা খেয়েছে, জামাত জিতে গেছে। শেষ 72 ঘন্টার নাটক, চিত্র অসাধারণ। দর্শক, এদিকে সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাহিদ সহ 3 জন গ্রেপ্তার, এবং সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে, তার ভিডিও ক্লিয়ার হয়েছে। তো এখন এই হচ্ছে বাংলার লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যান, অস্ত্র টস্ত্র এগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আই হ্যাভ এ প্ল্যান ফাঁস হয়ে যাচ্ছে। তাহলে এই সময় প্রচুর বিএনপি নেতারা, কেউ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার হচ্ছে, বিএনপি নেতা গ্রেপ্তার হচ্ছে, কারো টুনটুনি বের হয়ে যাচ্ছে, ধানের শীষ বের হয়ে যাচ্ছে, কারো অস্ত্র সহ ধরা পড়ছে, কেউ মাদক সহ ধরা পড়ছে। চারদিকে বিএনপি ধরা পড়ছে। পুরো জাতির সামনে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার এই মুহূর্তে বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাণিত হলো। এর মানে এটা বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত। আবার বিএনপি একটা বিভিন্ন জরিপেও উঠে এসেছে জামাত এগিয়ে থাকবে। একটা জরিপ বিএনপি পাবলিশ করেছে, কি ন্যাশনালিস্ট রিসার্চ সেল, নাম দেখলেই বোঝা যায় যে এটা বিএনপি ন্যাশনালিস্ট। তারা 300 জনের মাধ্যমে 300 জন ছাত্রদল বিএনপির লোকজনের কাছ থেকে স্যাম্পল নিয়ে জরিপ করেছে 300 আসনে। 300 জন লোক নিয়ে জরিপ করেছে 300, মানে 300 জনকে জিজ্ঞেস করছে যে আপনি বিএনপি না জামাত নাকি, এবং 300 জন সব বিএনপির ছাত্র দলের। তাদের মধ্যে 80 জন বলছে না না বিএনপি না, জিতবে না। আপনি চিন্তা করছেন, বিএনপি একটা জরিপে এগিয়েছিল, সেই জরিপ করছে নাকি 300 জন ছাত্র দলকে নিয়ে। প্রশ্ন উত্তর দিয়ে করেছে মাত্র 300 জনকে। এটা নাকি জরিপ, মজা না? এরকম ধরা খাচ্ছে। আবার টকশোতে বিরানি শাহেদরা ব্যাপক নাকানি চুবানি খাচ্ছে। আবার তারেক রহমান বলছেন যে 1.5 কোটি প্রবাসীদের নাকি কি কার্ড দেওয়া হবে, প্রবাসী কার্ড নাকি দেওয়া হবে। অথচ এই প্রবাসী কার্ড অনেক আগে থেকেই আছে, যেটাকে BMET বলা হয়, স্মার্ট কার্ড আছে। তিনি 1.5 কোটি প্রবাসীদের কি দেবেন, যেটা আছে ওইটা, মানে সব উল্টো পাল্টা বলেন। অনেকে মজা করে বলছেন না স্টুডেন্টদের স্টুডেন্ট কার্ড দিবে। আরে ভাই, ওটাও তো আছে, তাহলে কি দেবেন? আবার তারেক যে বলে আপনাদের সতর্ক থাকতে, পকেটে যেন নকল সিল নিয়ে না ঢুকে। আর আপনি নকল সিল নিয়ে কি ঢুকে না নকল ব্যালট নিয়ে ঢুকে? কি বলছেন এগুলো? মানে সব এলোমেলো। বিএনপির পরাজয়ের আলামত স্পষ্ট, জামাতের বিজয়ের আলামত স্পষ্ট। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।